আজকের আলোচ্য বিষয় হলো অভিস্রবণ। অভিস্রবণ কাকে বলে? একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে প্রক্রিয়ার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবকের অণুগুলি অর্ধভেদ্য পর্দা ভেদ করে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায় তাকে অভিস্রবণ বা অসমোসিস বলা হয়। অর্থাৎ এই প্রক্রিয়ায় দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ রয়েছে এবং মাঝে একটা অর্ধভেদ্য পর্দা রয়েছে। এই অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কি হচ্ছে, কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবকের অণুগুলো বেশি ঘনত্বের দ্রবণের দিকে যাচ্ছে। পটাটো চিপস তৈরি করার জন্য আলুকে পাতলা গোল চাকতি করে কেটে নুন জলে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখা হয়। নুন জলে রাখলে আলুর টুকরোগুলো থেকে বেশি জল বেরিয়ে যায়। এর কারণ হলো আলুর কোষের দ্রবণের ঘনত্ব বাইরের নুন জলের দ্রবণের ঘনত্ব থেকে বেশি। তাই অভিস্রবণ প্রক্রিয়ায় আলুর কোষ থেকে জল অর্থাৎ দ্রাবকের অণু বাইরে বেরিয়ে যায়। এখানে কোষ পর্দা অর্ধভেদ্য পর্দা হিসাবে কাজ করে। কিশমিশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে সেগুলো জল শোষণ করে ফুলে ওঠে। এর কারণ হলো কিশমিশের ভিতরের দ্রবণের ঘনত্ব বাইরের জলের ঘনত্বের থেকে বেশি। তাই অভিস্রবণ প্রক্রিয়ায় জলের অণু কিশমিশের ভিতরে প্রবেশ করে আর কিশমিশ ফুলে ওঠে। এখানে কিশমিশের খোসা অর্ধভেদ্য পর্দার কাজ করে। এইবার আমরা দেখি অর্ধভেদ্য পর্দা কি। যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবকের অণু চলাচল করতে পারে কিন্তু দ্রাব এর অণু চলাচল করতে পারে না তাকে বলা হয় অর্ধভেদ্য পর্দা। কৃত্রিম অর্ধভেদ্য পর্দা সেলুলোজ অ্যাসিটেট দিয়ে তৈরি করা যায়। ভেড়া, ছাগল, বাছুর ইত্যাদি প্রাণীর চামড়া দিয়ে তৈরি পার্চমেন্ট, এটা বিশেষ ধরনের কাগজ, এটা হলো প্রকৃতিজাত অর্ধভেদ্য পর্দা। কোষ পর্দা, ডিমের খোসার ভিতরের পর্দা, মাছের পটকার পর্দা, এগুলো হলো সব অর্ধভেদ্য পর্দার উদাহরণ। অভিস্রবণের একটি পরীক্ষা। চিত্রটি দেখো ভালো করে। পাশের ছবির মতো একটি দুমুখ খোলা ইউ আকৃতির নলের মাঝখানে একটা অর্ধভেদ্য প্রাচীর বা পর্দা আছে। বাঁ দিকের এ অংশে আছে গাঢ় চিনির দ্রবণ এবং ডান দিকে বি অংশে আছে বিশুদ্ধ জল। দুদিকেই দ্রবণ ও জলের উচ্চতা সমান। কিছুক্ষণ পর দেখা যাবে এই অংশের নলে দ্রবণের উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং বি অংশের নলে জলের উচ্চতা হ্রাস পেয়েছে। এরকম হবার কারণ কি? কারণ হলো এই অংশে বি অংশের তুলনায় বেশি ঘনত্বের দ্রবণ আছে এবং মাঝখানে অর্ধভেদ্য পর্দা থাকার জন্যই অভিস্রবণ শুরু হবে এবং বি অংশ থেকে জলের অণু অর্থাৎ দ্রাবকের অণু এ অংশের মধ্যে প্রবেশ করবে। যতক্ষণ না উভয় দিকের দ্রবণের ঘনত্ব সমান হবে ততক্ষণ এই প্রক্রিয়া চলতে থাকবে। এইবার আমরা দেখব অভিস্রবণ চাপ কি। অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রাবক অণুর অধিকতর ঘন দ্রবণে প্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে হলে ঘন দ্রবণের দিক থেকে যে চাপ প্রয়োগ করতে হয় তাকে ওই দ্রবণের
অভিস্রবণ চাপ বলে। দ্রবণ যত ঘন হবে অভিস্রবণ চাপও তত বেশি হবে। রসস্ফীতি কি? অভিস্রবণ প্রক্রিয়ায় কোষে জল প্রবেশ করলে কোষ রস বৃদ্ধি পায়, কোষের সাইটোপ্লাজম আয়তনে বেড়ে যায়। কোষের এই স্ফীত অবস্থাকে বলা হয় রসস্ফীতি। আইসোটনিক কি? অভিস্রবণ চাপ সমান এমন দুটো দ্রবণকে যদি অর্ধভেদ্য পর্দা দিয়ে আলাদা করে রাখা হয় তাহলে সামগ্রিকভাবে কোনো ব্যাপন ঘটবে না। এর মানে দ্রাবকের অণুরা কোনো দিকে বেশি পরিমাণে ঢুকতে থাকছে এমন কিছু ঘটবে না। এই রকম দ্রবণকে পরস্পর আইসোটনিক বলা হয়। হাইপারটনিক কি? যদি কোনো কোষের বাইরে দ্রবণের অভিস্রবণ চাপ কোষের মধ্যের দ্রবণের চেয়ে বেশি হয়ে থাকে তাহলে বাইরের দ্রবণটাকে কোষের তুলনায় হাইপারটনিক বলা হবে। এক্ষেত্রে কোষ থেকে ক্রমশ জল বেরিয়ে যেতে থাকবে। আর হাইপোটনিক কি? যদি কোষের মধ্যের দ্রবণের অভিস্রবণ চাপ বাইরের চেয়ে বেশি হয় তাহলে বাইরের দ্রবণটাকে কোষের তুলনায় হাইপোটনিক বলা হবে। এক্ষেত্রে ক্রমশ বাইরে থেকে কোষের মধ্যে জল ঢুকতে থাকবে। জীবজগতে অভিস্রবণের গুরুত্ব কি? ১ নম্বর, গাছের মূলধর্মের মাধ্যমে মাটি থেকে জল শোষণ অভিস্রবণের সবচেয়ে বড় উদাহরণ। শোষিত জল জাইলেম নলগুলো দিয়ে কাণ্ড হয়ে পাতায় পৌঁছয়। ২ নম্বর, ব্যাকটেরিয়া কোষের কোষপ্রাচীর সঠিকভাবে তৈরি না হলে কোষের ভিতরে ও বাইরের অভিস্রবণ চাপের পার্থক্যে কোষ ফেটে যায়। চিকিৎসা বিজ্ঞানে এর গুরুত্ব অপরিসীম। ব্যাকটেরিয়া ঘটিত নানা রোগের চিকিৎসায় পেনিসিলিন ও সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়। এই জাতীয় ওষুধের অণুরা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর তৈরিতে বাধা দেয়। এর ফলে ব্যাকটেরিয়া কোষপ্রাচীর সঠিকভাবে তৈরি হতে পারে না। তখন ভিতরের অভিস্রবণ চাপে কোষপ্রাচীর ফেটে কোষ মারা যায়। এইবার আমরা দেখি ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য কি। ব্যাপন ১ নম্বর, উচ্চ ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে পদার্থের অণুগুলো ছড়িয়ে পড়াকে ব্যাপন বলা হয়। আর অভিস্রবণ হলো দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে একটা অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখলে কম ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দিকে দ্রাবক পরিবাহিত হওয়াকে অভিস্রবণ বলে। ২ নম্বর পার্থক্য, ব্যাপনের ক্ষেত্রে পদার্থের অণুগুলো পরিব্যাপ্ত হয় বা ছড়িয়ে পড়ে, আর অভিস্রবণের ক্ষেত্রে পদার্থের অণু নয় দ্রাবক পরিবাহিত হয়। ৩ নম্বর পার্থক্য হলো ব্যাপনের ক্ষেত্রে যে পাত্রে বা স্থানে পদার্থ থাকে তার চারপাশে সমান ঘনত্বে না ছড়ানো পর্যন্ত ব্যাপন প্রক্রিয়া চলতে থাকে। আর অভিস্রবণের ক্ষেত্রে দুটি দ্রবণের ঘনত্ব এক না হওয়া পর্যন্ত অভিস্রবণ চলতে থাকে। ৪ নম্বর পার্থক্য হলো ব্যাপনের ক্ষেত্রে পদার্থের ঘনত্বের চাপের ফলে ব্যাপন ঘটে। এই চাপকে ব্যাপন চাপ বলে। অভিস্রবণের ক্ষেত্রে পদার্থের ঘনত্বের মাত্রা প্রশমিত করতে দ্রাবক যে চাপের ফলে উচ্চ ঘনত্বের দিকে যায় তাকে অভিস্রবণ চাপ বলে। ৫ নম্বর পার্থক্য, ব্যাপনের ক্ষেত্রে অর্ধভেদ্য পর্দা থাকে না, কিন্তু অভিস্রবণের ক্ষেত্রে অর্ধভেদ্য পর্দা থাকে যা দ্রবণদ্বয়কে পৃথক রাখে। ৬ নম্বর পার্থক্য হলো
একটা উদাহরণ, যেমন বাতাসে সেন্ট এর সুগন্ধে ছড়িয়ে পড়া। আর অভিস্রবণ, জলে কিশমিশ রাখলে তা জল শোষণ করে ফুলে ওঠা। এটা হচ্ছে একটি অভিস্রবণের উদাহরণ। তোমরা সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।